তার জীবন ছিল ঘটনাবহুল। নানা অবিশ্বাস্য ঘটনার ঘনঘটা ছিল তার জীবনে। ঢাকার মাদ্রাসায়, এখন যার নাম কলেজিয়েট স্কুল, সেখানে মাত্র 16 বছর বয়সে 1906 সালের মার্চ মাসে তিনি এন্ট্রান্স পরীক্ষায় বসলেন। পরীক্ষা শেষ হলো। রেজাল্টের অপেক্ষা না করেই তিনি চললেন তার স্বপ্ন পূরণের পথে। কি ছিল তার সেই স্বপ্ন? ছোট থেকেই তার স্বপ্ন ছিল তিনি জাহাজে সমুদ্র যাত্রা করবেন। জাহাজে করে এক দেশ থেকে আর এক দেশে তিনি নিরুদ্দিষ্ট মানুষের মতো ঘুরে বেড়াবেন। আর সেই স্বপ্ন নিয়েই মাত্র 16 বছর বয়সে তিনি দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়লেন। এন্ট্রান্স পরীক্ষার পর সম্পূর্ণ একা তিনি ঢাকা থেকে সরাসরি কলকাতায় এসে উপস্থিত হলেন, পৌঁছলেন হুগলি বন্দরে। সেখানে বহু কষ্টে একটি জাহাজে তিনি একটা বিনা বেতনের কাজ তিনি জুটিয়ে নিলেন। অবশেষে জাহাজের কর্মী হিসাবে একদিন কলকাতা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। যথারীতি সমুদ্র যাত্রার স্বপ্ন তার পূরণ হলো। 2 মাস সিঙ্গাপুরে অবস্থান করার পর তিনি আবার কলকাতায় ফিরে আসলেন। বলা বাহুল্য, একজন কিশোরের পক্ষে সেই সময়ে, সেই 1906 সালে সম্পূর্ণ একা 2 মাসের সফরে সিঙ্গাপুরে গিয়ে কলকাতায় ফিরে আসা, সেই সময় এই রকম অভিযান ছিল অবিশ্বাস্য, এক দুঃসাধ্য ঘটনা। সেদিনের সেই কিশোর ছিলেন স্বনামধন্য ডক্টর রফিউদ্দিন আহমেদ, যিনি ছিলেন, আপনারা জানেন, ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ডেন্টাল কলেজ এবং হসপিটালের প্রতিষ্ঠাতা, ভারতের দন্ত চিকিৎসার জনক। তাকে বলা হয় ফাদার অফ ডেন্টিস্ট্রি ইন ইন্ডিয়া। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। গতকাল অর্থাৎ 24শে ডিসেম্বর ছিল এই মহান মানুষটির জন্মদিন। তার জীবনের গল্প নিয়েই আজকের এই ভিডিওর উপস্থাপনা। সিঙ্গাপুর থেকে কলকাতায় ফিরে আসার পর তিনি জানতে পারলেন যে তিনি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেছেন। এরপর তিনি ভর্তি হলেন আলিগড় মোহামেডান ওরিয়েন্টাল কলেজে, যে কলেজটির নাম, এখনকার নাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। কিন্তু মুক্তমনা স্বাধীন চেতা রফিউদ্দিন আহমেদের সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য কোনো রকম মন ছিল না। বাবার হঠাৎ মৃত্যুর পর ভাগ্যান্বেষণে 1909 সালে তিনি বম্বেতে গিয়ে উপস্থিত হলেন। আর সেখান থেকেই শুরু তার জীবনের এক নতুন অধ্যায়, এক অবিশ্বাস্য অভিযান। রফিউদ্দিন আহমেদের জীবনের অনেক স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন ছিল তিনি বিলেত ফেরত দন্ত চিকিৎসক হবেন। বিলেত ফেরত এই কারণে যে সে সময়ে ভারতে দন্ত চিকিৎসার কোনো কোর্সই ছিল না। দন্ত চিকিৎসা নিয়ে পড়াশোনার কোনো সুযোগ ছিল না। সুতরাং তাকে বিলেত যেতে হবে। কিন্তু সে তো প্রায় অসম্ভব। তিনি তো সম্পূর্ণ কপর্দকবিহীন। সে সময়ে অর্থের জন্যে তিনি যে কোনো পেশা অবলম্বনের জন্য তীব্র মানসিক প্রস্তুতি নিলেন। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যারা দৃঢ়প্রতিজ্ঞ, তাদের কাছে কোনো প্রতিকূল পরিস্থিতি কিন্তু বাধা সৃষ্টি করতে পারে না। রফিউদ্দিন আহমেদ ছিলেন সেই দলেরই একজন দৃঢ় প্রতিজ্ঞ মানুষ। অবশেষে তার কাছে অভাবনীয় এক সুযোগ এলো। অনেক চেষ্টা চালিয়ে একটা ইটালিয়ান জাহাজে বিনা বেতনের কাজ তিনি পেলেন। আর সেই জাহাজেই বিনা বেতনের কর্মচারী হিসাবে তিনি পৌঁছে গেলেন জেনোয়া শহরে। সেখান থেকে ট্রেনে করে তিনি পৌঁছলেন লন্ডন শহরে। কিন্তু 2 সপ্তাহ লন্ডন শহরে কাটানোর পর তিনি বুঝতে পারলেন যে সেখানে ডাক্তারি পড়ার জন্য বিপুল যে খরচ, তা তার পক্ষে বহন করা কিছুতেই সম্ভব নয়। প্রাথমিকভাবে তিনি হতাশ হলেন বটে, কিন্তু হার মানার পাত্র তিনি ছিলেন না। আবার শুরু হলো জাহাজের খোঁজ। শেষ পর্যন্ত একটি জাহাজের সন্ধান পেলেন তিনি, যে জাহাজটি ঘোড়া নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সেখানেই নিজের জায়গা তিনি করে নিলেন। পৌঁছলেন নিউ ইয়র্ক বন্দরে, তার স্বপ্নের দেশ আমেরিকাতে। তার প্রবল ইচ্ছে ছিল যে আমেরিকার কোনো একটি স্টেট ইউনিভার্সিটিতে তিনি দন্ত চিকিৎসা নিয়ে পড়াশোনা করবেন। সে সময় আমেরিকাতে তার সাথে সাক্ষাৎ হলো মিস্টার এডমন্ড নামে একজন অমায়িক দায়িত্বশীল ভদ্রলোকের সাথে,
সেই মিস্টার এডমন্ডের সহযোগিতায় তিনি নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিতে গিয়ে আমেরিকান সমস্ত ইউনিভার্সিটি সম্পর্কে তিনি তথ্য সংগ্রহ করলেন। অবশেষে তিনি ভর্তি হলেন স্টেট ইউনিভার্সিটি অফ আইওতে ডেন্টিস্ট্রি নিয়ে পড়াশোনার জন্য। আর এই পড়াশোনার খরচ চালাতে গিয়ে বিলেতে তাকে যা যা কাজ করতে হয়েছিল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। হোটেলে বাসন ধোয়ার কাজ করেছেন তিনি, টেবিল মোছার কাজ করেছেন তিনি, কার্পেট পরিষ্কারের কাজ করেছেন। ওয়েটারের যাবতীয় কাজের সঙ্গে তিনি সব সময় যুক্ত ছিলেন। শুনলে আপনারা অবাক হবেন যে রোজ 2-3 ঘন্টা বাসন ধোয়ার পরিবর্তে তিনি দুবেলা খাদ্যের সংস্থান করতে সে সময় সক্ষম হয়েছিলেন। বিভিন্ন ছুটি ছাটাতে তিনি অস্থায়ী পেশার সঙ্গে যুক্ত হতেন। ইউনিভার্সিটিতে নিজের পড়াশোনার কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি নানান কলকারখানায় তিনি সেলসম্যান হিসাবে কাজ করেছিলেন। কখনো আইসক্রিম ফ্যাক্টরিতে, কখনো সোডা ফাউন্টেন ফ্যাক্টরিতে। সেসব ফ্যাক্টরিতে কাজ করে তিনি একদিকে যেমন বিদেশে নিজের জীবিকা নির্বাহ করেছেন, তেমনি অন্যদিকে নিজেই নিজের পড়াশোনার খরচ জুগিয়েছেন। কতখানি ডিভোশন ছিল, কতখানি মোটিভেটেড ছিলেন তিনি, সত্যি ভাবা যায় না। তার সেই অমানসিক পরিশ্রমকে সশ্রদ্ধ কুর্নিশ করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। 1915 সালে স্টেট ইউনিভার্সিটি অফ আইওয়া থেকে ডক্টর অফ ডেন্টাল সার্জারি হিসাবে রফিউদ্দিন আহমেদ গ্র্যাজুয়েট হলেন। এখানে একটা বিশেষ ঘটনার কথা আপনাদের বলি, তাহলে এই যে গ্র্যাজুয়েশনের সময় ফি জমা করতে গিয়ে রফিউদ্দিন আহমেদ জানতে পারলেন যে কোনো একজন সহৃদয় ব্যক্তি তার আগেই তার সমস্ত ফি জমা করে দিয়েছেন। অনেক পরে খোঁজখবর করে তিনি জানতে পেরেছিলেন যে ছাত্র হিসাবে তার অসাধারণ কর্মপ্রচেষ্টা দেখে মুগ্ধ হয়ে কোনো এক ব্যক্তি তার সমস্ত খরচ বহন করেছেন। কিন্তু কে সেই ব্যক্তি সে সম্পর্কে কোনো তথ্য তিনি সংগ্রহ করতে পারেননি। আমাদের কাছেও সেই ব্যক্তির পরিচয় আজও অজানা। যাই হোক, সে সময় বেজে উঠল প্রথম বিশ্বযুদ্ধের দামামা। ডক্টর রফিউদ্দিন আহমেদ তার দেশে ফেরা হলো না। তিনি চলে গেলেন বোস্টন শহরে। সেখানে একজন ডেন্টিস্ট হিসাবে তিনি ফোর্সিথ ডেন্টাল ইনফার্মারিতে কাজে যোগ দিলেন। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ওই কাজে যোগ দেওয়ার জন্য তাকে কিন্তু স্টেট ডেন্টাল বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল। সে সময় সেই পরীক্ষায় মোট বসেছিলেন 125 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে তিনি কিন্তু প্রথম 10-এ স্থান করে নিয়েছিলেন। একজন আমেরিকান না হওয়া সত্ত্বেও তিনি এই যে প্রথম 10-এ স্থান করে নিলেন, এটা কিন্তু চারটিখানি কথা ছিল না, এটা ছিল তার সাফল্যের আরেক অবিশ্বাস্য গল্প। বোস্টন শহরে 4 বছর কাটানোর পর 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের শেষে তিনি জাপান হয়ে ভারতে ফিরে এলেন। আর দেশে ফিরেই অল্প সময়ের মধ্যেই তিনি একজন ডেন্টিস্ট হিসাবে তিনি অভাবনীয় সুনাম অর্জন করলেন। সময় নষ্ট করা তার ধাতে ছিল না। তার স্বপ্ন ছিল কলকাতায় একটা ডেন্টাল কলেজ তৈরি করা। ধর্মতলায় তার প্রাইভেট চেম্বারে শুরু হলো তার সেই অসামান্য স্বপ্নের উড়ান। চেম্বারের এক ছোট্ট কক্ষে পরীক্ষামূলকভাবে মাত্র 11 জন ছাত্র নিয়ে তিনি চালু করলেন ডেন্টাল কলেজ। শুনলে অবাক হবেন যে সেই ডেন্টাল কলেজ শুধুমাত্র ভারতবর্ষেই নয়, পূর্ব দিকে সুয়েজ খাল থেকে পশ্চিমে টোকিও পর্যন্ত পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে সেই ডেন্টাল কলেজ ছিল প্রথম এবং একমাত্র ডেন্টাল কলেজ। 1920 থেকে 1923 সাল পর্যন্ত তার চেম্বারেই চালু ছিল তার সেই ডেন্টাল কলেজ। পরবর্তীকালে কলেজটি স্থানান্তরিত হয় বউবাজার স্ট্রিটে এবং আরও কিছুদিন পরে আচার্য জগদীশচন্দ্র বোস রোডের বর্তমান স্থায়ী ঠিকানায়। এখানে মনে রাখা দরকার যে ডেন্টাল কলেজটির এই যাত্রাপথ কিন্তু কখনোই মসৃণ ছিল না। বারবার গতিপথ রুদ্ধ হয়েছিল, গতিপথ আটকে দাঁড়িয়েছিল প্রবল অর্থ সংকট। সেই অর্থ সংকট থেকে মুক্তির জন্য ডক্টর রফিউদ্দিন বাংলার সরকারকে একাধিকবার আবেদন জানিয়েছিলেন। তখন বাংলায় মুসলিম লীগের সরকার। একবার তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী কলেজ পরিদর্শনে এলেন আর আশায় বুক বাঁধলেন ডক্টর রফিউদ্দিন আহমেদ। পরবর্তী সময়ে সেই পরিদর্শন নিয়ে রফিউদ্দিন আহমেদ তিনি লিখেছেন,
উনি অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী আমার কাছে প্রথমেই জানতে চাইলেন আমার প্রতিষ্ঠানে কতজন মুসলিম ছাত্রছাত্রী আছে। আমি তৎক্ষণাৎ উত্তর দিলাম, স্যার, আমি আমার ছাত্রছাত্রীদের ধর্ম নিয়ে আগ্রহী নই। আমার প্রতিষ্ঠানে মোট 150 জন ছাত্রছাত্রী আছে। এই একটা কথাই আমাকে শেষ করে দিল। আমি আর কোনো দিন সরকারি সাহায্য পাইনি। জাতপাত, ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে এই ছিলেন রফিউদ্দিন। পরবর্তীকালে তার প্রতিষ্ঠিত ডেন্টাল কলেজকে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃতি প্রদান করে। তখন কলেজটির নামকরণ করা হয় ক্যালকাটা ডেন্টাল কলেজ। 1949 সালে ডক্টর রফিউদ্দিন আহমেদ তার সমস্ত সত্ত্ব ত্যাগ করে ক্যালকাটা ডেন্টাল কলেজকে জনগণের স্বার্থে উপহার হিসাবে দান করেন। সে সময় পশ্চিমবঙ্গ সরকার সেই কলেজটিকে অধিগ্রহণ করে, আর সেই বছরেই অর্থাৎ 1949 সালেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে তার কলেজটিকে অন্তর্ভুক্ত করা হয়। অবশেষে স্বপ্ন সফল হল ডক্টর রফিউদ্দিন আহমেদের। 1948 সালে পার্লামেন্ট থেকে তার ও অন্যান্যদের প্রচেষ্টায় দ্য ইন্ডিয়ান ডেন্টিস্ট অ্যাক্ট জারি করা সম্ভব হয়েছিল, যার ফলে দন্ত চিকিৎসা এই পেশাটি সর্বভারতীয় স্তরে স্বীকৃতি লাভ করে। দেশের প্রতিনিধি হিসাবে তিনি ইন্টারন্যাশনাল কলেজ অফ ডেন্টিস্টস এর ফেলো নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ইংল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জেন্টস তার ফেলেও তিনি নির্বাচিত হয়েছিলেন। বোস্টন শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেন্টাল কংগ্রেস, সেখানে 1947 সালে ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে তিনি যোগদান করেছিলেন। তিনি 1950 সাল পর্যন্ত তার প্রতিষ্ঠিত ডেন্টাল কলেজটির প্রিন্সিপাল পদ তিনি অলংকৃত করেছিলেন। 1955 থেকে 1959 পর্যন্ত ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে তিনি আসীন ছিলেন। সবশেষে ডক্টর রফিউদ্দিন আহমেদের একটি বিশেষ দিক সম্পর্কে এখানে আলোচনা না করলে এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে বলেই আমার বিশ্বাস। আর তাহলে এই যে শুধু চিকিৎসার ক্ষেত্রেই নয়, তিনি তার অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন রাজনৈতিক ক্ষেত্রেও। তার প্রভাব ছিল কিন্তু সেখানে চোখে পড়ার মতো। যদিও তিনি কুশলী রাজনীতিবিদ হিসাবে পরিচিতি লাভ কখনোই করেননি, কিন্তু রাজনীতিতেও তিনি তার ধৈর্য ও অধ্যবসায়ের যে পরিচয় রেখেছিলেন তা ছিল বিস্ময়কর। 1932 থেকে 1936 সাল পর্যন্ত ডক্টর রফিউদ্দিন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন। 1942 থেকে 1944 সাল পর্যন্ত তিনি কলকাতা কর্পোরেশনের অলডারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। 1950 থেকে 1962 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির তিনি সদস্য ছিলেন। 1952 এবং 1957 সালে দেগঙ্গা থেকে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং বিধানসভায় মন্ত্রিত্ব পদ লাভ করেছিলেন। কখনো ত্রাণ ও পুনর্বাসন দপ্তরে, কখনো কৃষি ও পশুপালন দপ্তরে, কখনো বা সমাজ উন্নয়ন দপ্তরে তিনি মন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করেছিলেন। আজীবন অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি হিসাবে 1964 সালে তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 1965 সালের 9ই ফেব্রুয়ারিতে কলকাতায় নিজস্ব বাসভবনে 74 বছর বয়সে প্রয়াত হন ভারতের দন্ত চিকিৎসার জনক ডক্টর রফিউদ্দিন আহমেদ। মৃত্যুর প্রায় 6 মাস পরে 1965 সালের 21শে আগস্ট তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যালকাটা ডেন্টাল কলেজের নামকরণ করা হয় ডক্টর রফিউদ্দিন আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আর সারা ভারতবর্ষ জুড়ে এই 24শে ডিসেম্বর তার জন্মদিন, এই দিন পালিত হয় ন্যাশনাল ডেন্টিস্ট ডে হিসাবে। আজ এই পর্যন্ত। তবে এই ভিডিও শেষ করার আগে আমরা স্মরণ করব তার বিখ্যাত সেই উক্তিটির কথা, যা তিনি তার শেষ বার্তা হিসাবে আমাদের মতো সাধারণ মানুষের জন্য রেখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, "The world is still full of opportunities if only we do and dare."
দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।